সাহান্য হতেই অম্বর ঘোলাটে মেঘবর্ণ। পূর্ণিমা তিথি হলেও দেখা নেই চাঁদের। মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ। থেমে থেমে প্রকৃতিতে বইছে ঝড়ো হাওয়া। বৃষ্টি আসবে বলছে মেঘনি। মিনিট খানেক পর পর বজ্রপাত আছড়ে পড়ছে পৃথিবী পৃষ্ঠে। বজ্রপাতের সেই কড়া শব্দে উষানের হুঁশ ফিরে। জানলার উন্মুক্ত কপাট ব্যস্ত হাতে বন্ধ করে দিয়ে ফিরে আসে নিজের চৌকিতে। উষান ঘাড় দুই দিকে কাত করে, পুরো শরীরে যেন মুহূর্তে বিষ যন্ত্রণা এসে ভর করেছে। নিজের রোমস এক হাত নেত্র সম্মুখে তুলে আনে উষান। হাতের এক কোণে কামড় দেওয়ার ছাপ, লাল হয়ে রক্ত জমাট বেঁধে আছে। উষান বিড়বিড়িয়ে শোধালো, বড্ড ফাজিল হয়ে গেছো তুমি মীরা, বড্ড বেশি। উষান স্থির দৃষ্টিপাত নিক্ষেপ করলো মীরার প্রতি। মীরা তখন নিঃশব্দে বসে, দাঁত দিয়ে নখ কাটছে আর বিড়বিড় করছে। ভুরকুটি এক করে উষান, এই মেয়েটা যে তার ওপর কিয়ৎক্ষণ পূর্বে যে নির্যাতন চালিয়েছে তাকে মীরা স্বীকার করবে কখনো? আদৌ সকালে উঠে মনে থাকবে এইসব কথা? কিয়দংশ পূর্বে মীরাকে অচেতন অবস্থায় কক্ষে টেনে হিঁচড়ে আনতে বেশ বেগ পেতে হয়েছে উষানের। পথিমধ্যে মীরা তাকে কাদায় ফেলে দিয়ে নাকানি চুবানি খাইয়েছে। উষান কোনো মতে কাদা থেকে উঠে মীরাকে ধরে কক্ষে প্রবেশ করতে নিলে মীরা তার চুল টানতে টানতে ভেতরে প্রবেশ করেছে। চুল টানার পর উষানের মাথার একাংশ যন্ত্রণায় কাতর। এতটুকুতেই থামেনি মীরা। কক্ষে প্রবেশ করার পর মীরা তাকে ধমকে ধমকে কিল ঘুষি দিয়েছে, যে কতগুলো তা বেহিসাব। হাত ধরে কামড় দিয়েছে 4-5টা। কামড় দেওয়ার পূর্বে মীরার কবিতার মতো করে বলেছিল, উষান তুই পাগল ছাগল, তোকে দিব আমি সজোরে কামড়। মীরা হুঁসে নেই, অচেতন সে। দিন দুনিয়ার কোনো ধারণা আপাতত তার মধ্যে নেই। এইসব ভেবে নিয়ে নিজেকে সর্বোচ্চ শান্ত রাখার চেষ্টা করেছে উষান। তবুও ভুলবশত একবার রাগের বশে হাত উঁচু করে নিয়েছিল সে মীরাকে থাপ্পড় দেওয়ার ছলে। তবে সেটাই তার কাল হয়ে দাঁড়ালো। মীরা খেপে যায় আরও। দুষ্ট কণ্ঠে বলে, তুই আমাকে থাপ্পড় দিতে চাস বেয়াদব ছেলে? তোকে তো আজ আমি মেরেই ফেলবো, ফাজিল। কত বড় সাহস তোর! মীরা কথা শেষে উষানের গালে টপাটপ 4-5টা থাপ্পড় মেরে বসে। হতভম্ব উষান, তবুও সে শীতল শান্ত মৌন। পরিশেষে মীরা তাকে চিমটি দেওয়া শুরু করে। যেই সে ঘুমে ঢলে পড়ে ঠিক তখনই মীরা তার চুল টান দিয়ে বাহুতে চিমটি দেয়। রাগ দমন করতে উষান জানলার কাছে চলে আসে। মীরা পরবর্তীতে উঠে আর আসেনি বলে স্বস্তি পায় সে। ভাগ্যিস মীরা আর আসেনি, নয়তো এবার ধৈর্যের বাঁধ ভেঙে সে চড় দিয়ে বসতো মেয়েটাকে। বর্তমানে উষান এসে চৌকিতে বসতেই মীরা এসে ঘেঁষে বসে তার সন্নিকটে। তপ্ত শ্বাস ছাড়ে উষান, বিরক্তি নিয়ে বলে, আরও কত জ্বালাবে আমাকে? একটু ঘুমাও না। তোমার অত্যাচারে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। মীরা আঙুল নাড়িয়ে বাচ্চাদের মতো করে জবাব দিল, ডিফেন্স অফিসার আমার মতো পুচকির হাতে মার খেয়েছে, তারপর আবার তার মাথা ব্যথা শুরু হয়েছে? ছি! কাপুরুষ! এই তোকে ডিফেন্সে অ্যালাউ করলো কে বলতো? তাকে দিয়ে আমি গুলি মেরে আসব। উল্টোপাল্টা লোককে দেশ রক্ষার দায়িত্ব দেয়। উষান মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে মীরা চৌকিতে চলে যায়। সেখানে টান টান হয়ে শুয়ে পড়ে কঠিন গলায় বলল, ঘুমাও মীরা, আর একটা কথা তোমার মুখ দিয়ে বের হলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আই উইল বিট ইউ। উষান পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে। মীরার মুখে তুই তুকারি শুনতে ভালো লাগছে না তার। তুমি বললেও হতো, কিন্তু তুই, ছি! শব্দটা এত উদ্ভট লাগছে কেন তার নিকট? আশ্চর্য! ভাবনার ঝালে আটকে পড়ার সময় উষান উপলব্ধি করে মীরা চৌকি থেকে উঠে আসছে তার নিকট। নেত্রযুগল খিচে বন্ধ করলো সে। না, আর পারবে না সে এই মেয়ের অত্যাচার সহ্য করতে। এবার জ্বালাতে আসলে ঠাঁস করে থাপ্পড় মেরে বসবে। মীরা বিড়াল পায়ে এগোলো। উষানের পাশে বসে আঙুল দিয়ে উষানের পিঠে খোঁচা দিতে থাকলো। আহ্লাদি স্বরে বলল, এই এই ওঠ, আমাকে না ঘুম পাড়িয়ে তুই আগে ঘুমাচ্ছিস কেন? আমাকে ঘুম পাড়িয়ে দে। উঠে বসলো উষান। তার নেত্রযুগলে আশার আলো। ক্লান্তিমাখা কণ্ঠে বলল, ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে পড়বে তো? আচ্ছা চলো, তুমি ওই চৌকিতে ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দিব। ওকে, একটু টেনে বলল কথাটা মীরা। উষান বুঝল ঘুম এসেছে মীরার। স্বস্তির শ্বাস ফেলে সে মীরার পিছু পিছু চলল। মীরা চৌকিতে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ইশারায় নির্দেশ দেয় তার মাথায় হাত বুলিয়ে দিতে। উষান তাই করল। ক্ষণ বাদে ফিসফিস করে আনমনে বলল, আমি তোমার সব কথা এমন অক্ষরে অক্ষরে কেন পালন করছি মীরা? আমি তো কারো কথা শুনি না, কারো কথা পালন করি না।
আমি চলি নিজ মর্জি মতো, কিন্তু আজ আজ তুমি আমার এত বছরের অভ্যাসকে কিভাবে এক মুহূর্তে চেঞ্জ করে দিলে? তোমার ওপর রাখতে পারছি না কেন আমি? ফাই। মীরা ঘুমিয়ে পড়তেই উষান মীরার চোখের চশমাটা খুলে পাশে রেখে দিয়ে নিজের স্থানে ফিরে আসে। কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করার পর সঠিক উত্তর না পেয়ে ঘুমিয়ে পড়ল সে। এতক্ষণ ঘুমের নাটক করা মীরা নেত্রযুগল উন্মুক্ত করল। আলতো হেসে আঁধারের মাঝে উষানকে পরখ করার চেষ্টা করে। সে হুঁশে ছিল এতক্ষণ যাবৎ, যা করেছে হুঁশে থেকেই। পানি খাওয়ার জন্য কলস থেকে তরল জাতীয় দ্রব্য গ্লাসে ঢালার পরই সে বুঝতে পেরেছিল এটা পানি নয়, ভাং। চট্টগ্রামে না থাকুক, কিন্তু কিছু জিনিস সম্পর্কে তার জ্ঞান আছে ভালোই। ভাং গ্লাস থেকে ফেলে দেওয়ার লহমায় সে খেয়াল করে উষান আসছে। বুদ্ধির চাপে মস্তিষ্কে অন্ধকারে গোপনে গ্লাস থেকে ভাং ফেলে দিয়ে তারপর খালি গ্লাসে চুমুক দেওয়ার ভঙ্গি করে। উষান আঁধারে হতে সম্মুখে এসে বুঝতে পারে এমন ভাবক যেন মীরা ভাং খেয়ে ফেলেছে ভুলবশত। ঘটনাটা ইচ্ছাকৃতভাবেই করা মীরার। উষানের বিকেলে বলা কথাটা তার মস্তিষ্কে গেঁথেছিল নিপুণভাবে। লোকটাকে শাস্তি না দিলে চলেই না, একদম অতিরিক্ত শুধু করেছে, মীরাকে কষ্ট দেয়, বেয়াদব লোক। নাক মুখ কুঁচকে মীরা বলল, আমাকে এতদিন যা কষ্ট দিয়েছেন আপনি তা কাঁটায় কাঁটায় আপনাকে আমি ফিরিয়ে দিব উষান, বিশাল যন্ত্রণা দিব, দূরে চলে যাব। আমার গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। আমি এত সস্তা নাকি? আমার অনুভূতির কোনো মূল্য নেই? হাতের দিকে গহীনের চোখে তাকাই মীরা। আচানক কষ্ট হচ্ছে, নিদারুণ কষ্ট। কামড়, খামচি, চিমটি, কিল ঘুষি দিয়েও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট এইমাত্র প্রায় 5টা থাপ্পড় দিয়ে হয়েছে। থাপ্পড়টা না দিলে হতো না। সোয়াগ তক্তি করে নিজেকেই ধমক দেয় মীরা। লোকটার প্রাপ্য ছিল এটাই। এভাবে এখন অনুশোচনা করার মানেই হয় না। পাশ ফিরে মীরা। মেঘের আড়াল হতে বেরিয়ে এসেছে চাঁদ। চাঁদের স্বচ্ছ আলোয় উষানের মুখশ্রীপ অতি পবিত্র এবং শুদ্ধ লাগছে। মলান হাসে মীরা, নিম্ন সুরে বলে, আপনাকে আমি যত আঘাত অবহেলা বিরক্ত করি না কেন উষান, আপনি আজীবন আমার প্রেমিক থাকবেন, আমার না হওয়া প্রেমিক। আপনাকে হয়তো কখনোই ঘৃণা করতে পারবো না আমি। আমার প্রণয় নগরের শেহজাদা আপনি, শুদ্ধতম পুরুষ আপনি থাকবেন অমৃত। ভোরবেলা সর্বপ্রথম ঘুম ভাঙে মীরার। ঘুম থেকে উঠে হুড়মুড়িয়ে সে বেরিয়ে যায় ঘর থেকে। মূলত উষানের সামনে যাতে তার আপাতত না পড়তে হয়, তারই কারণবশত এমনটা করা। মীরা কুড়ে ঘরের সামনে থাকা খড়ি দিয়ে তৈরি রান্নাঘরের দিকে যায়। সেখানে হাসেম মিয়ার স্ত্রী রোজি এবং পাখি রান্না করছিল তখন। মীরা তাদের সামনে গিয়ে মিষ্টি কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আন্টি, সুপ্রভাত। শব্দটা কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করতে গিয়েও থেমে যায় মীরা। সালাম করা উচিত এখন, অন্তঃকরণ হতে বার্তা এলো। রোজি সালামের উত্তর নেয়। মলান হেসে বলল, রাতে তোমাকে ঘুমাইতে অসুবিধা হয়েছে? না আন্টি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাতের বেলা আমাদের আশ্রয় দেওয়ার জন্য। হয়েছে থামো, তা তোমার ভাই কুনে? তারে দেখি না যে। মীরা ইতস্তত বোধ করে জবাব দিল, ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে দেরি লাগে তার। ও যাও, তুমি কলপাড়তে মুখ ধুইয়ে আহো, ক্ষুধা লাগছে না? খাইতে দিই। মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে কলপাড়ে আসে। মুখ ধুয়ে আসার পথে তার দৃশ্যমান হয় উষানকে। ঘুমু ঘুমু চোখে হাসেম মিয়ার সাথে হেসে কথা বলায় ব্যস্ত সে। মীরা একটু অবাক হলো। এই তো সে আসার পথে দেখলো লোকটা গভীর ঘুমে মগ্ন, আর এখনই উঠে গেল এত জলদি, অদ্ভুত। উষান মুখ ধুয়ে আসার পর দুইজনকে সকালে নাস্তা দেওয়া হয়। নাস্তা শেষ করে হাসেম মিয়া এবং রোজির থেকে বিদায় নিয়ে উষান মীরাকে নিয়ে রওনা হয়। আসার পথে উষান বেশ কিছু টাকা দিয়ে আসে হাসেমকে। নিতে চাচ্ছিলেন না যদিও হাসেম মিয়া, তবে পাখির পড়াশোনার কাজে লাগবে বলে টাকাগুলো তার হাতে গুঁজে দিয়ে কৃতজ্ঞতা পেশ করে চলে এসেছে পাহাড় ছেড়ে জঙ্গলে। মীরা উষান দুইজনেই নিশ্চুপ, নির্লিপ্তা। মীরা চোখ মেলাতে পারছে না উষানের সাথে। কেন কে জানে। মাথা ব্যথা করছে না? উষানের থমথমে কণ্ঠস্বর। মীরা ততষ্ট হলো, আমতা আমতা করে বলল, কি আশ্চর্য, আমার মাথা ব্যথা করতে যাবে কেন? কাল রাতে ভাং খেয়ে মাতলামি করলে, আর এখন বলছো মাথা ব্যথা করবে কেন? মীরা হকচকে উঠল। ইস, সে তো ভুল করে ফেললো একটা। কাল রাতে কৃত্রিম মাতালের মতো ব্যবহার করার পর সকালে ঘুম থেকে উঠেই সে সব ভুলে বসেছে, আলগোছে। উষানের দৃষ্টি অগোচরে কপাল চাপড়ালো মীরা। শান্ত হয়ে স্বভাবগত কণ্ঠে বলল,
মাথা ব্যথা করছে না? একটু ভার হয়ে আছে শুধু। উষানের পাল্টা প্রশ্ন। কাল রাতের কথা কিছু মনে আছে? হুম, না। মনে থাকার কথা নাকি? উষান সম্মুখে দৃষ্টিপাত ফেলল। অধর কোণে ফুটে উঠল তেরছা হাসি। আলতো স্বরে বিড়বিড়িয়ে শোধালো, ডফার গার্ল। লোকালয়ে ফিরতে উষান মীরার সময় লাগলো 1 ঘন্টার মতো। আরও আগে ফিরতে পারত, তবে মীরা অন্তত ধীর পায়ে হেঁটেছে। কালকের পায়ের আঘাতের নিদারুণ যন্ত্রণা এখনও আছে। তাই চাইলেও সে দ্রুত হাঁটতে পারেনি। নিজেদের ফ্ল্যাটে এসে পৌঁছাতেই মাহাদি দৌড়ে আসলেন। মেয়ের মাথায় হাত রেখে উত্তেজিত হয়ে বললেন, ঠিক আছো আম্মু? নম্র কণ্ঠে মীরা প্রতি উত্তর করল, জি বাবা, আমি ঠিক আছি, শান্ত হও। মায়ান কোথায়? মায়ান তো স্কুলে। আসো ভেতরে। উষান, তুমিও আসো। উষান বিরোধিতা পেশ করে বলল, না আঙ্কেল, অন্য কোনো সময় আসবো। আমার গুরুত্বপূর্ণ কাজ আছে আঙ্কেল, তাই একটু তাড়া আছে, পরে আসবো নে। আচ্ছা, এসো কিন্তু। উসান দ্রুত পদে বেরিয়ে যায়। মীরা বাবার সাথে কথা বলে জানতে পারে আহনাব বিয়ে ভেঙে দিয়েছে যৌক্তিক কারণ দেখিয়ে। স্বস্তির শ্বাস ফেলে মীরা। যাক, একদিক তো ঠিক হলো। মাহাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে মীরা হাঁসফাঁস করে বলল, বাবা আমি ফ্রেশ হব, জামা কাপড় ধুলোবালি লেগে আছে, ভালো লাগছে না আমার, গা গুলিয়ে আসছে, পরে কথা বলবো তোমার সাথে। মীরা তড়িৎ বেগে প্রস্থান করল কক্ষ হতে। মাহাদি হতাশ দৃষ্টি তাকালো। মেয়েটার খুঁতখুঁতে স্বভাবের পরিবর্তন তাহলে হলোই না। আর কতবার গোসল করবি মীরা? রুহি হাই তুলে প্রশ্ন ছুড়ল। মীরা তখন নিজেকে আরসিতে দেখতে ব্যস্ত। তোয়ালি দিয়ে ব্যস্ত হাতে চুল মুছছে। 2 ঘন্টায় প্রায় 7 থেকে 8 বার তার গোসল করা শেষ। তবুও বারংবার মনে হচ্ছে ধুলোবালির নোংরা যেন তার সাথে এখনও মিশে রয়েছে। রুহির কণ্ঠে মীরা পেছনে তাকালো। সঙ্গে সঙ্গে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, বাহির থেকে এসে পা না ধুয়ে আমার বিছানায় বসতে তোকে মানা করছি না রুহি? নাম জলদি। রুহি বিরক্ত হয়, ভীষণ বিরক্ত। মেয়েটা একটু অতিরিক্ত করছে না? বিছানা থেকে নেমে দাঁড়িয়ে মীরার সন্নিকটে এগোলো রুহি। ফ্লোরে বসে পড়ে বলল, হয়েছে শান্তি এবার? মাটিতে বসছি। আর চোখে রুহিকে দেখে নিজের কাজে তুমুল ব্যস্ত হয় মীরা। রুহি দাঁত দিয়ে নখ কাটতে শুরু করলো। কিয়ৎক্ষণ বাদে হিষ্টচিত্তে বলল, তো শোনা, কাল রাত উষান ভাইয়ের সাথে কি করলা? ঝগড়া করছিস দুইজন? উষান ভাই আবার তোকে কিছু করছে? বকা দিচ্ছে? আঘাত করছে কোনো? আঘাত সে আমাকে করেনি, বরং আমি তাকে করেছি। রুহি চমকিত হয় বেশ। উষ্ঠধর গোল গোল করে জিজ্ঞেস করলো, হোয়াট? কাল রাতের সম্পূর্ণ ঘটনা মীরা একে একে খুলে বলল। রুহি সবটা শুনে হাসতে গিয়েও থেমে গেল। তার খটকা লাগছে বড্ড। সন্নিহান কণ্ঠে বলে উঠল, ওয়েট, আমার বিশ্বাসই হচ্ছে না তুই মিথ্যা মাতলামুর নাটক করে ভাইয়াকে এত কষ্ট দিচ্ছিস, আর ভাইয়া কিছুই বুঝে নাই। আমার সন্দেহ হচ্ছে জান, আমার কেন যেন মনে হচ্ছে উষান ভাই সব জানতো তুই অ্যাক্টিং করছিস। দেখ, এটা কিন্তু তেমন কোনো বড় ব্যাপার না। তাছাড়া ভাইয়া ফ্লাইট লেফটেন্যান্ট, সে বেশ চতুর। তার সাথে এমন নাটক করলি তুই, আর সে বুঝলো না? হোয়াট এ জোকস। মীরা ভাবনায় পড়ল। একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করার পর সে নিজেও বেড়াজালে ফেঁসে গেল। আসলেই তো রুহির কথাটা তো এতটা হালকাভাবে নেওয়া যাচ্ছে না। কিন্তু সন্দেহ এবং প্রশ্ন এক জায়গাতেই। উষান যদি সব জেনে যায়, ও তবে সে চুপ কেন ছিল? তীব্র শব্দযোগে হাসছে। হাসতে হাসতে গাল ব্যথা হওয়ার উপক্রম, তবু হাসি অতীব চেষ্টা করেও থামানো যাচ্ছে না। দিগন্ত অতি কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। এখন হাসলে বিপদ, মহা বিপদ। উষান স্যার দেখা যাবে হা করে হেসে দিলে তার চাকরি ধরে টান দিতে পারে। হাসি চেপে রাখা ভীষণ কষ্টসাধ্যকর কাজ। দিগন্ত আস্থা হারে হারে টের পেল। কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে বলল, স্যার একটু বাহিরে যাই। এই মানে প্রকৃতির ডাক এসেছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে যাই স্যার। উষান জলদ গম্ভীর কণ্ঠে বলল, যাও। দিগন্ত দৌড়ে রুম থেকে বের হয়। এখন সে মন প্রাণ খুলে কতক্ষণ হাসবে, এতপর রুমে প্রবেশ করবে। তীব্র দিগন্তের হাসির কারণ মূলত উষান। কাল রাতে মীরা তার সাথে যা করেছে তা সে সংক্ষিপ্ত করে তীব্রকে বলেছে। তেমনি দিগন্ত রুমে কাজে মহাব্যস্ত থাকার পরে উষানের সকল কথা মনোযোগ সহকারে কাজ ফেলে শ্রবণ করেছে। উষানের কথা শেষে তীব্রের এই হাসি। উষান কড়া দৃষ্টিতে তাকালো। নিজেকে সামলাই তীব্র। লম্বা শ্বাস টেনে বলে উঠল,
সিরিয়াসলি দোস্ত, তোর এত ধৈর্য কোথায় থেকে আসলো? এত মার খাওয়ার রেকর্ড গড়লি, তাও সেই মার খেয়েছি ইচ্ছে করে। ইচ্ছে করেই সহ্য করেছি। আর মীরা মাতাল ছিল না, ভাং খায়নিও। ইচ্ছে করে এমন ব্যবহার করেছে আমার সাথে। গ্লাসে ভাং ঢেলে ও ফেলে দিয়েছিল। অন্ধকারে এতটা স্পষ্টতা না দেখতে পেলেও কিছুটা দেখেছি। প্রথমে পাত্তা দিইনি। দেন ও যখন মাতালের ব্যবহার এবং কথা বলতে শুরু করলো, তখন প্রথমেই বুঝে গিয়েছিলাম ও একদম ঠিক আছে। অন্ধকারে যা দেখেছিলাম ওই দৃশ্যটুকু ছিল ও যখন গ্লাস থেকে ভাং ফেলে দিচ্ছিল। মীরা এমনটা করেছে মেবি সেদিন সকালের ঘটনাটাকে কেন্দ্র করে। তীব্র চমকালো। রুমে মাত্র প্রবেশ করা দিগন্ত অবাক উষানের কথায়। তীব্র জিজ্ঞেস করলো, সহ্য করলি ইচ্ছেবশত? কেন? তীব্রের বিস্মিত কণ্ঠ, কারণ এটার প্রাপ্য আমি। মীরার সাথে যা করেছি, যেই অপমান, তার বদলে ও আমাকে কমই আঘাত দিয়েছে। হাস্যরসক পরিবেশ লহমায় গম্ভীরতায় পরিণত হলো। তীব্র তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে আছে উষানের মুখশ্রীতে। বোঝার চেষ্টা করছে উষানের অন্তঃকরণ। আসলে উষান চাইছেটা কি? দিগন্ত হঠাৎ বলে উঠল, স্যার, তুর্সি ঢাকায় আসছে। ও ঢাকায় আসলে আমরা ওকে কিডন্যাপ করি। তাহলে তো যা জানার জানতে পারবো। কেন আপনাকে জেলে পাঠালো অযথা? উষান মৌনতা বজায় রাখলো কিয়ৎক্ষণ। শেষে ফিজেল কণ্ঠে বলল, তার দরকার পড়বে না। আমার যা জানার ছিল জেনে গিয়েছি। তুর্সি ইচ্ছে করে আমায় জেলে পাঠায়নি। ওকে ব্ল্যাকমেল করছিল কেউ। তুর্সির আম্মুকে কিডন্যাপ করে আটকে রেখে বলা হয়েছিল যাতে আমাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়ে আমার জীবন থেকে দূরে চলে যায়, নয়তো ওর আম্মুকে মেরে ফেলা হবে। তুর্সির তখন বয়স কম ছিল, বুদ্ধি কম ছিল, আবেগী ছিল, ভয় পেয়ে ওদের কথা মেনে নিয়েছিল। কিন্তু ও যখন আমায় জেলে পাঠায় তখন কায়দা করে ও ট্রাই করেছিল আমাকে জেল থেকে বের করার, কিন্তু তখনই যারা ওকে ব্ল্যাকমেল করেছিল তারা তুর্সির আম্মুকে মেরে ফেলে। তুর্সি ভেঙে পড়ে যখন মানসিকভাবে, তখন ওর কাজিন ওকে যশোরে নিয়ে যায়। তীব্র অবাক কণ্ঠে বলল, এত কিছু জানলি কি করে? আর মীরাকে দূরে রাখার কারণ তাহলে এটাই? হ্যাঁ, আমার ক্ষতি চাচ্ছে কেউ। মেরে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন আমার উইক পয়েন্ট আঘাত করছে। এই কারণেই মীরাকে শত অপমান করে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করি। এসব কে করছে তা না জানা পর্যন্ত আই কান্ট হ্যান্ডেল মীরা। দিগন্ত কথার মাঝে ফোড়ন কেটে বলল, এখানে মীরা ম্যামকে আগলে নেওয়ার কথা বলছেন কেন স্যার? তীব্র মলান হেসে উত্তর দেয়, হি লাভস মীরা। এতদিন ঢং করছে অযথা।